চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয় বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে দেয়া এক বক্তব্যে তিনি এই কথা জানিয়েছেন। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব না। এ সময় চট্টগ্রাম বন্দরের কর্মক্ষমতা বৃদ্ধি করতে বিদেশিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন তিনি। পরে কালুরঘাটে কর্ণফুলী নদীর উপর রেল সহ সড়ক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন ডক্টর ইউনূস। রক্ত সঞ্চালন এলাকাতে হবে, সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে, তাকে অনুরোধ করে আনতে হবে না, তার নিজের টানে সে এখানে আসে। যদি আমরা এটা করতে, আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি, সবকিছু দরকার, কিন্তু তার আগে স্বপ্নটা দরকার, যেটা আমরা করবই, সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি, সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যে সচল একটা বিরাট হৃৎপিণ্ডে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি দ্রুত বেগে পরিবর্তিত হতে আরম্ভ করে। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চলতি বছরের বর্ষা মৌসুমে আগের তুলনায় অর্ধেকে এবং ক্রমান্বয়ে শূন্যে নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। চট্টগ্রামের ঐতিহ্য ও ঐতিহাসিক অর্জনের কথা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন খুবই জটিল সমস্যা। এই সমস্যা নিরসনের মাধ্যমে অন্যান্য শহর ও জেলা উৎসাহিত হবে। তাই চট্টগ্রামকে এই কাজে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। এই সমস্যা নিরসনে নিয়মিত তাগিদ দেওয়ার নির্দেশনা দিয়ে তিনি বলেন, চট্টগ্রামের সব প্রতিষ্ঠানকে সক্রিয় হতে হবে এবং নাগরিক সমাজকে বলিষ্ঠ ভূমিকা রেখে নিজেদের সক্ষমতার প্রমাণ দিতে হবে। ব্যক্তিগতভাবে এটা আমাদের সময়গত সমস্যা, আমাদের সবাইকে মিলে এটা সমাধান করতে হবে। আমরা কোন পথে গেলে সমাধান পাবো, তাড়াতাড়ি পাবো, কোন পথে গেলে চেষ্টা করেছি ওই পথটা ঠিক রেজাল্ট দিচ্ছে না, আমাদেরকে পথ পাল্টাতে হবে, সেই জিনিসটা আলোচনা করার জন্য। এটা কাউকে অপরাধী স্থির করার জন্য এখানে আমাদের আলোচনার দরকার নেই। এটা বিভাগ যেটা করার সেটা করবে। আমরা ভুক্তভোগী হিসেবে, চট্টগ্রামবাসী হিসেবে আমরা এটার থেকে পরিত্রাণ কীভাবে পাচ্ছি, এটার পরিমাপ হবে। এবছর হয়তো আমাদের কপাল ভালো, বৃষ্টি কম, কাজে এমনিটিও শুরু গেছে, ভাবা পাবে যারা কাজ করেছে তারা ভাবা পাবে যে হ্যাঁ এটা করেছে। চলছে হজ কার্যক্রম 2025। আজ হজ যাত্রার 16তম দিন। আজ বাংলাদেশ থেকে মোট 8টি ফ্লাইট সৌদির উদ্দেশ্যে রওনা দিবে। এবার বাংলাদেশ থেকে মোট 87,100 জন হজ যাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 5,200 জন ও বেসরকারি ব্যবস্থাপনায় 81,900 জন হজ পালন করবেন। ইতিমধ্যেই হজে যাওয়ার ভিসা পেয়েছেন 86,623 জন। বাকি 477 জনের ভিসা হজ যাত্রীদের ফ্লাইটের আগেই সম্পাদন হবে বলে জানিয়েছেন হজ পরিচালক। এবারও তামাক জাতীয় পণ্য, কাঁচা ফল, রান্না করা খাবার সামগ্রী যাত্রার সময় হজ যাত্রীদের নিষেধ রয়েছে বলে জানিয়েছেন হজ পরিচালক লোকমান হোসেন। হজের ব্যবস্থাপনা ভালো, আর যাত্রীদেরও অতটা কষ্ট হচ্ছে না। সেই সাথে যে হাজিগণ আইডি কার্ড সংগ্রহ করে নাই, ওনাদেরকে আমরা আইডি কার্ডের জন্য যে রিপোর্টিং এর যে টিকিটটা প্রয়োজন সেটা এখান থেকে সংগ্রহ করে দিই। এয়ারলাইন্সের যে স্ক্যানার রয়েছে, স্ক্যানারের সামনে এবং যেখানে লাগেজ ট্যাগিং হচ্ছে সেখানেও আমরা এগুলো স্থাপন করেছি। আমরা বারবার তাদেরকে সতর্ক করছি যে সৌদি আরবে আসলে এই পণ্যগুলো ট্র্যাডিশনালি তারা অ্যাকসেপ্ট করে না। ময়মনসিংহে রেলওয়ে স্টেশনের জমি দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত নগরীর সানকিপাড়া রেলগেটের সামনে দুপাশে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ও দোকানপাট সহ রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ সম্পত্তি কর্মকর্তা নাসির উদ্দিন মাহমুদ। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সে জায়গায় ব্যবসায়ীদের পুনরায় লিজ দেওয়া যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। ব্যবসায়ীরা জানে এটা রেলের জায়গা, সিটি কর্পোরেশনও জানে এটা রেলের জায়গা, ব্যবসায়ীরা জেনে শুনেই নিয়েছেন আর সিটি কর্পোরেশন জেনে শুনে দিয়েছেন। ভবিষ্যতে টেন্ডারের মাধ্যমে
বাণিজ্যিকভাবে আমরা লিজ দিচ্ছি। বাগেরহাটের ফকিরহাটে টাউন নোয়াপাড়া থেকে পিরোজপুর মহেশপুরা পর্যন্ত মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ। সকালে বাগেরহাটের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার দুই পাশে থাকা অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে উচ্ছেদ অভিযান শুরু হয়। আগামীকালও চলবে এই অভিযান। বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, অবৈধ স্থাপনার কারণেই প্রায় এই সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়কের দুপাশ দখলমুক্ত করে সড়ক প্রশস্ত করলে দুর্ঘটনার সম্ভাবনাও অনেক কমে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ. রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম শাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুপুরে জাবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশ থেকে ছাত্রদলের নেতাকর্মীরা শাহরিয়ার আলম শাম্য হত্যার সাথে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান। শাহরিয়ার আলম শাম্যকে সন্ত্রাসীরা এবং দুর্বৃত্তরা নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এই ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, শিক্ষার্থী যদি তাদের ক্যাম্পাসে নিরাপদ না হয়, শিক্ষার্থী যদি তার ক্যাম্পাসে অবাধে চলাফেরা করতে না পারে, তাহলে সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাবে? টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে সংঘটিত ডাকাতি মামলায় 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মিজানুর রহমান সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার বলেন, গত 3 মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত একটি ফ্যাক্টরিতে এই ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ আসামি আটক করার জন্য অভিযান চালায়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে ঢাকাগামী বাসের সাথে পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষে বাবলুর রহমান নামে এক বাসের যাত্রী সৌদি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শিবচর হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, যশোর থেকে সেন্ট মার্টিন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসের এসিতে সমস্যা দেখা দিলে ভোর রাত 4টার দিকে এক্সপ্রেসওয়ে শিবচর উপজেলার মোল্লার বাজার সংলগ্ন সড়কের কাছে বাসটি পার্কিং করে চালক। এ সময় বাসটির যাত্রীদের অনেকেই বাইরে দাঁড়িয়েছিল। তখন পেছন থেকে দ্রুতগামী ঢাকাগামী একটি ট্রাক বাসটিকে সজোরে ধাক্কা দেয়। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালকের অপসারণের দাবিতে আন্দোলন করতে গিয়ে দ্বিতীয় দফায় প্রকল্পে কর্মরত 8 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে এসব কর্মকর্তা কর্মচারীদের রূপপুর প্রকল্পে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রকল্প পরিচালক ও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর জাহিদুল হাসান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে গতকাল চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। সকালে এই তথ্য নিশ্চিত করেন রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য ফ্রি হ্যাপাটাইটিস বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের উদ্বোধন করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও ড্যাবের সহযোগিতায় এই প্রোগ্রামের আয়োজন করে জাবি ছাত্রদল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে মাঠে এক অনুষ্ঠানে উদ্বোধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনেকের সঞ্চালনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর। অলরেডি আশ্চর্য যে তারা প্রায় 10,000-এর উপরে ভ্যাকসিন এবং মানিকগঞ্জে প্রবাহমান কালীগঙ্গা নদীতে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছে সৈয়দপুরবাসী। দীর্ঘদিন পানি প্রবাহ বন্ধ থাকায় ময়লা আবর্জনা জমে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে হুমকিতে পড়েছে পরিবেশ ও জীববৈচিত্র্য। প্রশাসনের দাবিতে বাঁধ অপসারণের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মানিকগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর আউটপাড়া এলাকার বাস দিয়ে বয়ে গেছে কালীগঙ্গা নদী। নদীর উত্তর পারে আউটপাড়া আর দক্ষিণ পারে বসবাস করে সৈয়দপুরবাসী। নদী বেষ্টিত সৈয়দপুরবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। তাই নিয়ম নীতির তোয়াক্কা না করে যাতায়াতের সুবিধার্থে কালীগঙ্গা নদীতে মাটি ফেলে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করেছে গ্রামবাসী।
বাঁধ দেয়ায় নদীতে পানি প্রবাহে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, ফলে ময়লা আবর্জনা জমে পানি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বাঁধ কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তিরা নদী দখল করে মাছ চাষ শুরু করেছে, ফলে নদী ও নদীর পানির সঠিক ব্যবহার করতে পারছেন না নদী পাড়ের মানুষ। আমরা কি করে খামো? আমরা জবর অসুবিধায় আছি। এইখানে পানি যদি না থাকে আমরা পাক করে খাইতে পারি না। আমাকে নদীর পারে বাড়ি গণস্বাক্ষর দেয়া এখান থেকে রাস্তা করলো, যেখানে একটা বড় একটা কালপাট যদি দেয় সেটা দিক আমাদের চলমানটা রানিং থাকে। এর ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করেছে পরিবেশ ও জীববৈচিত্র্যে। নদী রক্ষায় সরকারি আইন মোতাবেক পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশবিদদের। ভরাট করে রাস্তা বানাই বা কোনো কিছু করি আসলে নদীর এই প্রাণীগুলো মারা যাবে, পানির যে ব্যবস্থাপনা সেটা নষ্ট হয়ে যাবে। আমরা মনে করি যে নদীর এই জীবন্ত সত্তাকে নদীকে সচল রাখা এবং নদীকে বাঁচিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে এই বাঁধ সরিয়ে নিতে স্থানীয়দের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আমরা অলরেডি ঘটনাস্থল পরিদর্শন করেছি, এলাকার লোকজনকে বলে এসেছি যেন খুব দ্রুত এই রাস্তা অপসারণ করে নেয়, অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নদীর পানি প্রবাহ ঠিক রাখতে এবং পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বাঁধ অপসারণ করে সেতুর মাধ্যমে যাতায়াতের ব্যবস্থার দাবি স্থানীয়দের। ইলিয়াস কম্বল, মাই টিভি। এবার আমাদের কৃষি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা 2024-25 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় পদ্ধতিতে বোরো ধান চাষাবাদের ব্লক প্রদর্শনী ফসল কর্তনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলার মোগরা ইউনিয়নের ধাতুর প্রহেলা গ্রামে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই ধান কাটা উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম রাশেদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রনব জাহান, এছাড়া কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন সহ এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। বরিশালের গৌর নদীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। এর আগে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার ভূমি রাজীব হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন সহ অন্যান্যরা। ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বার্টন প্রধান কার্যালয়ের অধ্যক্ষ ডক্টর জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যান তত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মাহবুব রাব্বানী। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ কাউসার হোসেন। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণে অভিনব মডেল ঘর সাড়া ফেলেছে কৃষকদের মধ্যে। মাত্র 1% জমিতে টিন, বাঁশ, লোহা ও কংক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় 350 থেকে 400 মণ, যা 9 মাস পর্যন্ত ভালো থাকে। কৃষি কর্মকর্তারা বলছেন, ফসল নষ্ট হার কমার পাশাপাশি আমদানি নির্ভরতা কমলে লাভবান হবে উৎপাদক থেকে শুরু করে ভোক্তারাও। কুষ্টিয়া প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চুর তথ্যচিত্রে বিস্তারিত মিফতা গালিবের রিপোর্ট। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা কুষ্টিয়ায় 6 উপজেলাতে পেঁয়াজের চাষ হলেও সংরক্ষণের অভাব যেন দেশের সামগ্রিক চাহিদার প্রভাব ফেলছে। দেশে পেঁয়াজের বাৎসরিক চাহিদা 27 লক্ষ মেট্রিক টন হলেও উৎপাদিত হয় 35 লক্ষ মেট্রিক টন। চাহিদার চেয়ে বেশি উৎপাদন হলেও যথাযথ সংরক্ষণের অভাবে কমছে না আমদানি নির্ভরতা। কুষ্টিয়ায় পেঁয়াজ সংরক্ষণে অভিনব মডেল ঘর সাড়া ফেলছে কৃষকদের মধ্যে। মাত্র 1% জমিতে টিন, লোহা, বাঁশ ও কনক্রিটের তৈরি মডেল ঘরে পেঁয়াজ সংরক্ষণ করা যায় 300 থেকে 400 মণ, যা 9 মাস পর্যন্ত সংরক্ষণের সুবিধা পাওয়ায় খুশি কৃষকরা। সরকার আমাদের এই ঘরটা দেয়, আমরা এখন
পেঁয়াজটা সংরক্ষণ করতে পারতেছি ভালো। পেঁয়াজের ভিতরকার অবস্থা এত সুন্দর যে একটা পেঁয়াজে কোনো পছন্দ নেই। এই ঘর নিতে কোনো টাকা পয়সা লাগে না, এই ঘর পেয়ে চাষিরা খুবই উপকৃত হচ্ছে। সংরক্ষিত পেঁয়াজের গুণগত মান অটুট থাকায় ন্যায্য দাম পাওয়ার আশা করছেন এসব কৃষক। পেঁয়াজ রসুন এটা নষ্ট হয় না, পছন্দ ধরে না, এটা লং টাইম রাখা যায়, সিজনের শেষ পর্যন্ত ঠিকভাবে রাখা যায়। এখানে রাখাতে তাতে পছন্দ কম হচ্ছে, তাতে সুবিধা হচ্ছে আমাদের। এখন এই রাখার কারণে আমরা আজকে 1800-2000 টাকা বাজার মূল্য পাচ্ছি। মৌসুমে উৎপাদিত পেঁয়াজ সারা বছর সংরক্ষণে 2 উপজেলায় এখন পর্যন্ত 35টি মডেল ঘর তৈরিতে সহায়তা করছে বলে জানান কৃষি বিপণন অধিদপ্তর। সারা দেশে আমরা গতবার যে পেঁয়াজ ঘরগুলো করছিলাম তাতে আমাদের কুমারখালীতে ছিল 15টা। এবার আমরা কুমারখালী এবং খোকসা উপজেলা, দুটো উপজেলাকে সিলেক্ট করেছি। সেখানে আমরা এবছর 35টা ঘর করেছি অলরেডি। পেঁয়াজ সংরক্ষণে এমন অভিনব পদ্ধতি দেশের আমদানি নির্ভরতা কমানো সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মিফতাক আলী, মাই টিভি। নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে আটক করা হয়েছে। গত সোমবার একটি ফ্লাইটে সৌদি আরব যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট পুলিশ তাকে আটক করে। সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে কাজপুরে নিহত ছাত্র ও জনতার ঘটনায় সোনারগাঁ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ থেকে চুরি যাওয়া একটি চাইনিজ রাইফেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও একই অভিযানে দেশীয় তৈরি একটি রাইফেল, 1 রাউন্ড রাইফেলের গুলি এবং দেশীয় তৈরি হাত বোমা উদ্ধার করা হয়। মঙ্গলবার উপজেলার বলাখাল এলাকায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্প কমান্ডার মেজর শাফির রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। রাতে গণমাধ্যমের অভিযানে সার্বিক তথ্য নিশ্চিত করেন চাঁদপুর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো ইউনিয়নের গুতুলিয়া এলাকায় অনুমোদনহীন মডার্ন জমিদার সিটি নামক হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের নির্দেশে পূর্বাঞ্চল রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি তাসবির হোসেন অভিযান পরিচালনা করেন। অভিযানে হাউজিং প্রকল্পের মেইন গেট, সীমানা প্রাচীর ও সাইনবোর্ড ভেঙে গুঁড়ি দেওয়া হয়। দিনাজপুর পুলহাটে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC যুগ্ম পরিচালকের সার কার্যালয়ে গতকাল দুদক আকস্মিক অভিযান চালিয়েছে। সার ডিলার নিয়োগে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে কোটি টাকা বাণিজ্যের গুঞ্জনে অভিযান চালানো হয়। গতকাল যুগ্ম পরিচালকের কার্যালয়ে ডিলার নিয়োগে গভীর পর্যবেক্ষণ নথি সংগ্রহ করেন দুদক। এই সময় তদন্তে নেতৃত্ব দেন দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খায়রুল বাশার। সঙ্গে ছিলেন সহকারী পরিচালক ইসমাইল হোসেন ও কামরুন নাহার। দুদক বলছে, পর্যালোচনা শেষে প্রধান কার্যালয়ে পাঠানো হবে চূড়ান্ত প্রতিবেদন। আচ্ছা, এখন ঘটনা হলো, আমি তো এখানে নতুন আসছি, ওনারা পূর্বের কিছু বিষয় নিয়ে, যে বীজ ডিলার সার ডিলার হওয়ার বিষয় নিয়ে ওনারা আলোচনা করলেন। তো আসলে আমি নতুন বিধে আমি এইসব বললাম যে আমি এইসব অবগত নই। যে পিও যিনি ব্যক্তিগত কর্মকর্তা, উনি মূলত আবেদনগুলো গ্রহণ করেন, যে সার ডিলারশিপের জন্য যারা আবেদন করেন এই আবেদনগুলো গ্রহণ করেন, কিন্তু উনি কোনো রেজিস্টার মেনটেন করেন না। রেজিস্টার তো উনি যে রিসিভ করলেন, কয়টা আবেদন রিসিভ করলেন এবং কয়টা আবেদন হচ্ছে ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে এখান থেকে এদের অফিস থেকে পাঠানো হলো জেলা সার এবং বীজ মনিটরিং কমিটি ডিসিশন নেওয়ার জন্য, তো এই রেজিস্টারটা উনি মেনটেন করেন না। তো আমরা বলেছি হচ্ছে এই রেজিস্টার ক্লিয়ারলি মেনটেন করতে হবে। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সামন্তসার ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান আব্দুর রব সর্দার দীর্ঘদিন যাবৎ পলাতক ও নেই প্যানেল চেয়ারম্যানও। তাদের অনুপস্থিতির কারণে ভুগতে হচ্ছে সামন্তসার ইউনিয়নের হাজারো মানুষকে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না থাকায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। জন্মমৃত্যু নাগরিক ও ওয়ারিশান সনদ পাচ্ছেন না তারা। এছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন কাজ থমকে আছে। বিষয়টি নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করছে ইউনিয়নবাসী। এ সময় মানববন্ধনকারীরা দ্রুত সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের চেয়ারম্যান
আব্দুর রহমান সর্দার আমাকে পরিষদে আসে না, আমাকে এলাকায় জনগণ ভোগান্তি, একটা জন্ম নিবন্ধন পায় না। মেম্বার তাসে হারে অনাস্থা দিছি, অনাস্থা দেওয়ার পরে মনে করেন আমরা টেনু সাহেবের কাছে কাগজ দিছি, এই যে দীর্ঘদিন হয়ে যাইতে আছে, আমরা কোনো সমাধান পাইতে আসি না। এই পরিষদ তো কোঠাখালি, এই পরিষদে কোনো ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাই, পরিষদে উনিও আসে না, উনি পলাতক। 10-12 দিন ধরে আহি যায়, কোনো একটা কাগজের কোনো ডকুমেন্ট পাই না, কোনো চেয়ারম্যান পাই না। আমাদের এই ইউনিয়নবাসীর দাবি, আমরা যারে সব সময় পাই এই ইউনিয়নে, এরকম একটা প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব আমাদের দাবি আমরা করতেছি প্রশাসনের কাছ থেকে। 5 তারিখের পর থেকে সামন্তশা ইউনিয়নবাসী ইউনিয়নের নাগরিক সেবা পাচ্ছে না, এজন্য ইউনিয়নবাসী প্রতিনিয়ত এসে হয়রানির শিকার হচ্ছে। এখন আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যে এখানে দ্রুতভাবে একটা সমাধানের ব্যবস্থা করা। দক্ষিণ কোরিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় এস্টাবলিশমেন্ট অফ ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্পের আওতায় ঢাকার ধামরাই উপজেলা এলাকায় ডিজিটাল ভূমি জরিপ কার্যক্রম শুরু উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মামুনুল আহমেদ অনিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মোহাম্মদ মমিনুর রশিদ, সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাফা তারা সাইদ। অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএলএমএস প্রকল্পের পরিচালক উপসচিব মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ও সেটেলমেন্ট অফিসার উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভেঙে 2 ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে জারি করা অধ্যাদেশ বাতিলের দাবিতে বেনাপোল কাস্টমস হাউসে কর্ম বিরতি শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন তারা। এর আগে মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে এনবিআর এর সামনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে 3 দিনের কলম বিরতির ঘোষণা দেন তারা। দাবি আদায় না হলে 17 মে থেকে নতুন কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনের নেতারা। কলম বিরতির কারণে স্থবির হয়ে পড়েছে বেনাপোল বন্দরের কার্যক্রম। ব্রাহ্মণবাড়িয়ায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা ট্রাক, মিনি ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শহরের মেড্ডায় সমিতির প্রধান কার্যালয়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় নির্বাচনে 19টি পদের মধ্যে 18টি পদে 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে মোট 446 জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় 13তম সুকান্ত মেলা 2025 উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল 5টায় কোটালীপাড়া উপজেলার উনাশিয়া গ্রামে কবি সুকান্ত ভট্টাচার্যের পৈতৃক ভিটায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক বিশ্বজিৎ কুমার পাল ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ গোলাম কবির। এ সময় মেলার স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। খুলনায় শুরু হচ্ছে 2 দিন ব্যাপী 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। বেলা 11টায় খুলনা জেলা স্কুল মাঠে এই মেলার উদ্বোধনী হয়। খুলনা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞান মেলার ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় বিজ্ঞান জাদুঘরের তত্ত্বাবধানে এই মেলায় খুলনার বিভিন্ন স্কুল ও কলেজ ও সরকারি বেসরকারি 46টি সেবামূলক প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প প্রদর্শন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল হাই মোহাম্মদ আনাস। বরগুনার বেতাগীতে প্রধান শিক্ষকদের মতবিনিময় সভা ও মাল্টিমিডিয়া প্রজেক্টের বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বশির গাজী। তত্ত্বাবধানে ছিলেন উপজেলা শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি বিপুল শিকদার।
রাজশাহী নয়, সকল আন্তনগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে চালু সহ 8 দফা দাবিতে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে জেলা সুজনের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলিসুর রহমান বক্তব্য রাখেন। কুড়িগ্রামের চরাঞ্চলে নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন রোগের পরামর্শ প্রদানের লক্ষ্যে দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গুড নেইবার্স বাংলাদেশ ও সিটিপির উদ্যোগে সকালে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত স্বাস্থ্য ক্যাম্পে নারী ও শিশুদের ঔষধ, পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন কুড়িগ্রাম ডাক্তার ANM গোলাম মোহাইমেন রাসেল, SEMO ডাক্তার আতিকুর রহমান, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন রোজিনা বেগম, কুড়িগ্রাম সিপিটি ম্যানেজার রোমিও রতন গোমেজ। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নারায়ণপুর দক্ষিণ পাড়ায় ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর ভাঙার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী মানববন্ধন করেছে। গ্রামবাসীর অভিযোগ, ঈদগাহের জমি বৈধ কাগজপত্র থাকায় তারা ঈদগাহের উন্নয়নের জন্য সীমানা প্রাচীর নির্মাণ করে। বৈধ কাগজ থাকা সত্ত্বেও একটি মহল নবনির্মিত সীমানা প্রাচীরটি ভেঙে দেয়। এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনার দাবি জানায় গ্রামবাসী। মানববন্ধনে শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করে। গাজীপুরের কালিয়াকৈরের অলিয়ার চালায় সিয়াম ফিশারিজ নামের একটি মৎস্য খামারে হামলা, চাঁদাবাজি, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি প্রভাবশালী মহল খামার মালিকের কাছ থেকে চাঁদা দাবি করে। গত 13 মে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে খামারে ঢুকে অফিস থেকে টাকা লুট করে ও পাহারাদারদের ঘরে অগ্নিসংযোগ করে। মারধরে আহত হন এক পথচারীও। কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর শামীম আহমেদ বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া এই দল শুধুমাত্র সাধারণ মানুষের অধিকার ও কল্যাণের জন্য রাজনীতি করে। মঙ্গলবার চাঁদপুরের মতলব উত্তরে অবিভক্ত মতলব উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আতিকুল্লাহ আতিকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন জামাল সহ আরও অনেকে। এলজিডি ও ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্টের অর্থায়নে 45 দিনের ভোকেশনাল প্রশিক্ষণ প্রভাতীর দ্বিতীয় পর্যায় প্রকল্পের 6ষ্ঠ ব্যাচের ভোকেশনাল প্রশিক্ষণার্থীদের সাথে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইএসডিও এর প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিডি নির্বাহী প্রকৌশলী কাউসার আলম। এ সময় এলজিডি প্রভাতী প্রকল্পের মার্কেট সুপারভিশন অ্যান্ড লাভলিহুড অফিসার মনিরুজ্জামান, ইএসডিওর সিনিয়র কোঅর্ডিনেটর মোহাম্মদ জনি সহ ইএসডিওর উন্নয়ন কর্মীবৃন্দ, প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।